গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে আছি। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র করছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 14 সবাই ফলো করব। আমরা সবাই জানি আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 3 নম্বর অধ্যায়ে আছি, নগদ প্রবাহ বিবরণী। গত লেকচারে অর্থাৎ 13তম লেকচারে আমরা সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 1 করেছিলাম, অঙ্ক শুরু করেছিলাম। আশা করি সেই অঙ্কটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, সমাধানটি বুঝতে পেরেছো, নিজেরা প্র্যাকটিসও করেছো আশা করি বাসায়। তো আজকে আমরা ব্যবহারিক সমস্যা 2 করব। আগে প্রশ্ন পড়ে নিব, তারপর সেটা সমাধান করব। সবাই অঙ্কটা খাতায় করবে এবং এখানে আমি যে তোমাদের লেকচারটা দিচ্ছি আজকে, যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা প্রয়োজনে খাতায় তুলে নিবে, তারপর নিজেরা সেটা সমাধান করার চেষ্টা করবে। প্রথমে তো আমি ক্লাসে সমাধানটি আজকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, তারপর তোমরা নিজেরা প্রশ্ন দেখে দেখে খাতায় নিজেরা প্র্যাকটিস করবে। চলো আমরা তাহলে আজকে আমাদের সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান 2 শুরু করি। আগে প্রশ্নটা পড়ে নেই। সৃজনশীল প্রশ্ন 2। ফাতেমা লিমিটেডের নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হলো। নিটায় দেয়া আছে 3 লাখ টাকা, অবচয় 40,000 টাকা, অবলোপন 10,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় ক্ষতি 20,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি 30,000 টাকা, মজুদ পণ্য হ্রাস 10,000 টাকা, প্রদেয় হিসাব বৃদ্ধি 20,000 টাকা, নগদের শেয়ার ইস্যু 40,000 টাকা, লভ্যাংশ প্রদান 20,000 টাকা, বন্ড পরিশোধ 15,000 টাকা এবং লাস্ট ওয়ান বন্ড ইস্যু 30,000 টাকা। এখানে গত ক্লাসের তুলনায় আমরা সৃজনশীল প্রশ্ন যখন 1 করেছিলাম আরো বেশি আইটেম দেয়া ছিল, সেই তুলনায় এখানে আরো কিছু কম আইটেম দেয়া আছে, নগদ প্রবাহের কথা উল্লেখ আছে এখানে বিষয়বস্তু। তো এই অঙ্কটা গত ক্লাসের অঙ্কের তুলনায় আরো বেশি সহজ মানের। আর যেহেতু গত ক্লাসে আমরা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক করেছি, যেমন 3 ধরনের কার্যক্রম থেকেই আমরা নগদ প্রবাহ নির্ণয় করেছি, আজকে এরকম যদি কিছু করতে বলে আশা করি আমরা সবাই সেটা করতে পারবো। আর কোন কার্যক্রমে কোন বিষয়গুলো আসে সেটা আমরা নিয়ম থেকে যেমন শিখে ফেলেছি, গত ক্লাসের অঙ্কটা যদি সবাই প্র্যাকটিস করে থাকি তাহলে আরো আমাদের ভালোভাবে আয়ত্তে চলে এসেছে। আমরা আজকে অঙ্কটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো চলো দেখি আমাদের করণীয় কি কি। আর যে টিপসটা আমি তোমাদের লাস্ট ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, যে প্রত্যেকটা নামের সাথে টাকার অঙ্কটা স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমরা মিলিয়ে রাখবো। যখন আমরা প্রশ্ন পাবো বা নিজেরা খাতায় যখন প্রশ্নটা তুলবো, তখন আমরা কি করব, স্কেল দিয়ে দাগ টেনে টেনে টাকার অঙ্কগুলো সঠিক হিসাবের বা সঠিক নামের পাশে, মানে সঠিক অ্যামাউন্টের জন্য সঠিক আইটেমের পাশে থাকে, সেভাবে আমরা স্কেল দিয়ে দাগ টেনে টেনে টাকার অঙ্কগুলো মিলিয়ে নিব। তারপর আমরা অঙ্ক শুরু করব। আমাদের আজকের করণীয়গুলো হচ্ছে: ক, অনগদ খরচের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ প্রশ্ন থেকে খুঁজে বের করতে হবে আমাদের কোন কোন বিষয়গুলো অনগদ প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সেগুলো খুঁজে বের করে সেগুলার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। অনগদ খরচের, ঠিক আছে, খরচের সমষ্টি নির্ণয়। আশা করি আমরা সেটা প্রশ্ন থেকেই সহজে বের করতে পারবো এবং সমাধানও করতে পারবো। খ নাম্বার, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। আমরা পরিচালন কার্যক্রমের অধীনে যে বিষয়গুলো আসে, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, আমরা নিয়মে সেটা অলরেডি শিখে ফেলেছি। গত ক্লাসে একটা অঙ্কও করেছি, আশা করি আজকে আর আমাদের অসুবিধা হবে না। গ নাম্বার, অর্থসংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। অর্থসংস্থান কার্যক্রমের অধীনে কোন বিষয়গুলো আসে, কোন নগদ প্রবাহগুলো অর্থসংস্থান কার্যক্রমে যায়, সেগুলো নিয়ম থেকে আমরা জানি। আজকে প্রশ্ন থেকেও আমরা সেগুলো খুঁজে বের করে করে অর্থসংস্থান কার্যক্রমে বসিয়ে সমাধান করব। 3টা বিষয় এখানে আমাদের খুবই সহজ, আমাদের জানা বিষয়। তো চলো আমরা সমাধান শুরু করি। দেখো নিচে সমাধান দেয়া আছে। সমাধান ক, তোমরা সবাই খাতায় করে ফেলো, সাথে সাথে অঙ্কটা খাতায় করো। আর প্রয়োজনে যদি প্রশ্নটা তোলার প্রয়োজন হয়, আগে প্রশ্নটা দেখে দেখে, স্ক্রিন দেখে দেখে প্রশ্নটা খাতায় তুলে নাও, তারপর দেখবে সমাধানটা করতে সহজ হচ্ছে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সমাধান ক, অনগদ খরচের সমষ্টি নির্ণয় করো। আমরা সবাই আবার প্রশ্নে চলে যাই।
প্রশ্নে দেখি কি কি অনগদ খরচ আছে। নিট আয়, এটা তো অনগদ নয়। অবচয়, অবচয় একটা অনগদ খরচ, যেটা বিশদ বিবরণীতে আমরা বসাই না। অবচয় 40,000 টাকা আছে। অবলোপন, এটাও কিন্তু একটা অনগদ খরচ, এটাও আমরা বিশদ বিবরণীতে খরচের অধীনেই দেখাই। অবলোপন আছে 10,000 টাকা। আরেকটা আছে যন্ত্রপাতি বিক্রয়ে ক্ষতি, এটা হচ্ছে 20,000 টাকা। এই তিনটা বিষয় কিন্তু অনগদ লেনদেন বা অনগদ খরচ। যন্ত্রপাতি বিক্রয় ক্ষতি, এটা কিন্তু কোনো নগদ বিষয় না। যেমন একটা যন্ত্রপাতির দাম আমরা যখন কিনেছিলাম, সেটার দাম ছিল হয়তো 15,000 টাকা। একটা নির্দিষ্ট সময় শেষে সেই যন্ত্রপাতিটা বিক্রয় করেছি আমরা, পুরনো হয়ে গেছে যখন ব্যবহার করতে করতে, তখন আমরা সেটা বিক্রি করেছি ধরো 15,000 টাকা দিয়ে কিনেছিলাম। তারপর কিছু সময় আমরা ব্যবহার করেছি, ব্যবহার করার পর অপচয় হলো, ব্যবহারজনিত ক্ষতি। তো 15,000 থেকে ধরি আমরা 5,000 টাকার মতো আমাদের অপচয় হলো। তো এখন যদি আমরা সেই 5,000 টাকা অপচয় বাদ দেই 15,000 টাকার সম্পত্তিটা থেকে, তাহলে আমাদের হাতে থাকে 10,000 টাকা যন্ত্রপাতিটার মূল্য, সম্পত্তিটার মূল্য। এখন যদি এই 10,000 টাকার সম্পত্তিটা আমরা বাজারে বিক্রি করতে যাই, আমরা কোনোভাবেই ধরো যে যন্ত্রপাতিটা বা সম্পত্তিটা বিক্রি করতে পারছি না 10,000 টাকায়, অনেকেই নিতে চাচ্ছে কিন্তু 10,000 টাকার কমে নিতে চাচ্ছে, তখন কি করতে হলো? বাধ্য হয়ে আমাকে, ধরে নাও 10,000 টাকার কমে, ধরো 9,000 টাকায় বিক্রি করতে হলো। তাহলে আমাদের যে যন্ত্রপাতি বা সম্পত্তিটার মূল্য ছিল 10,000 টাকা বিক্রির আগে, আমরা বিক্রি করলাম 9,000 টাকায়। তাহলে আমাদের কত টাকা ক্ষতি হলো এখানে? 1,000 টাকা। এই 1,000 টাকাতে কিন্তু নগদে ক্ষতি হয়নি। 1,000 টাকাটা মানে ইন্টারনাল ক্ষতি হয়ে গেছে। আমার দাম ছিল 10,000 টাকা, কিন্তু আমি বিক্রি করতে পেরেছি 9,000 টাকায়। তাহলে 1,000 টাকা কিন্তু আমার লস। এই বিক্রয়ে যে ক্ষতিটা হলো, সম্পত্তি বিক্রয়, সেটা কিন্তু আমার একটা অনগদ লেনদেন। তাহলে এটাও আমার ক নাম্বারের অধীনে যাবে, সমাধানের অধীনে যাবে। আরো খুঁজে বের করি। প্রাপ্য হিসাব বৃদ্ধি, এটা নগদ নয়। মজুদ পণ্য প্রদেয় হিসাব বৃদ্ধি, নগদের শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, বন্ড পরিশোধ, বন্ড ইস্যু, এগুলো কোনোটাই অনগদ নয়। তাহলে এখানে নিট আয়ের পর পরবর্তী তিনটা আইটেম হচ্ছে অনগদ লেনদেন বা অনগদ খরচ। এই তিনটা খরচকে আমরা একত্রিত করে সমষ্টি নির্ণয় করব ক নাম্বারের অধীনে। চলো আমরা সমাধানে চলে যাই। ক, অনগদ খরচের সমষ্টি নির্ণয়। আমরা কি নির্ণয় করছি সেটা আমাদের লিখে প্রেজেন্টেশনে দেখাতে হবে, খাতায় লিখে দেখাতে হবে। তাহলে আমাদের প্রশ্ন থেকে আমরা তিনটা আইটেম পেয়েছি অনগদ। একটা হলো অবচয় 40,000 টাকা। এখানে কোনো মাইনাস ফিগার বা প্লাস ফিগার হবে পরিচালন খরচের মতো বা অন্যান্য কার্যক্রমের মতো, এখানে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, এখানে সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা অনগদ খরচগুলো খুঁজে বের করে যোগ করে সমষ্টি নির্ণয় করে ফেলবো। অবচয় আছে 40,000 টাকা, অবলোপন আছে 10,000 টাকা, আর যন্ত্রপাতি বিক্রয় ক্ষতি হলো 20,000 টাকা। এই তিনটা হচ্ছে আমাদের অনগদ লেনদেন বা অনগদ খরচ, আমরা পেয়েছি প্রশ্ন থেকে। এই তিনটার যোগফল হয় আমাদের, তোমরা সবাই ক্যালকুলেটরে যোগ করে দেখো, 70,000 টাকা আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের অনগদ খরচের সমষ্টি। ক নাম্বারে বোঝানোর কিছু নেই, শুধু বুঝতে হবে কোন কোন বিষয়গুলো অনগদ। এটা শুধু আমাদের নিজেদের একটু বুঝে নিতে হবে। আর এটা বোঝার মতো, এটা খুব কঠিন একটা বিষয় না বোঝার জন্য, কারণ আমরা অনগদ লেনদেনগুলো সেই 9-10 থেকে নবম দশম শ্রেণী থেকে আমরা অনেক অঙ্ক করে আসছি, হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী চ্যাপ্টার করে আসছি, বিভিন্ন লেনদেন করে আসছি, কোনটা নগদ কোনটা অনগদ সেগুলো আমরা খুব ভালোভাবেই জানি। সুতরাং এগুলো নতুন করে বোঝানোর মতো আর কিছু নেই, শুধু এগুলো খুঁজে বের করে বুঝে বুঝে নিয়ে এসে নিজেরা যোগ করে দেখিয়ে দিবে, যেটা করতে বলা হয়েছে সেটা করবে। ঠিক আছে, তাহলে ক নাম্বার আমার বিশ্বাস তোমরা সবাই খুব ভালোভাবে বুঝেছো। আর এটা করতে বেশি সময়ও লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে, যদি তোমরা সেটা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারো। চলো এবার খ নাম্বার সমাধানে চলে যাই। খ নাম্বারে বলেছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। আমরা জানি পরিচালন কার্যক্রমের কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় আমরা আমাদের নিয়মে পড়িয়েছিলাম। লেকচার 11-12 আমি তোমাদের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে ছক করে করে শিখিয়েছি। তো পরিচালন কার্যক্রমে প্রথম যে আইটেমটা আনতে হয় সেটা হচ্ছে নিট মুনাফা বা নিট আয়। সেটার সাথে আমাদের কিছু কিছু বিষয় যোগ বিয়োগ করতে হয়। আমরা নিয়মের প্রয়োজনে আমরা যদি ভুলে যাই, আমাদের নিয়মের খাতাটা সামনে রাখি, অথবা বইতে যে পৃষ্ঠায় এই নিয়মগুলো আছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণীর প্রত্যেকটা অংশ, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থ সংস্থান কার্যক্রম, প্রত্যেকটার যে নিয়মগুলো আছে ছক করে করে দেওয়া, সেগুলো আমরা বইতে খুলে সবার সামনে রাখি, আমরা প্রত্যেকের সামনে রাখি, তাহলে সেটা বুঝে বুঝে অঙ্ক করি। ঠিক আছে, তাহলে পরিচালন কার্যক্রমে আমাদের প্রথমে নিট আয়কে নিয়ে আসতে হয় এবং এর অধীনে অন্যান্য বিষয় কিছু কিছু বিষয় যোগ বিয়োগ করতে হয়, এবং নিয়মে লেখা আছে কোন কোন বিষয় যোগ বিয়োগ করতে হয়। তো চলো আমরা খ নাম্বার সমাধানে চলে যাওয়ার আগে আরেকবার প্রশ্নে যাই। আমাদের পরিচালন কার্যক্রমে আসবে নিট আয়,
নিট আয় আসবে। তারপর নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ, এই কথাটা আমাদের মুখস্থ রাখতে হয়। তারপর সমন্বয়গুলো ইনার কলামে বসাতে হয়। যেমন অবচয় সবার প্রথম আমরা বসাই পরিচালন কার্যক্রমে, এটা যোগ হয়। অনগদ লেনদেনগুলো পরিচালন কার্যক্রমে কিছু কিছু বিষয় যোগ হয়। অবলোপন যোগ হয়। যন্ত্রপাতি বিক্রয়ের ক্ষতি, এটাও একটা অনগদ লেনদেন, এটাও যোগ হয়। তারপর কিছু কিছু চলতি সম্পত্তি বা চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো যোগ বিয়োগ করতে হয়, সেটা আমি তোমাদের মুখস্থ করিয়েছি লেকচার 11 অথবা 12 দুটাতেই আছে। আমাদের কিছু কিছু বিষয় পরিচালন কার্যক্রমের বিষয়গুলো আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, কোনটা বৃদ্ধি হলে যোগ হয়, কোনটা বৃদ্ধি হলে বিয়োগ হয়, হ্রাস হলে যোগ হয়, হ্রাস হলে বিয়োগ হয়, এই বিষয়গুলো। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি এখানে কত টাকা আছে দেখো, 30,000 টাকার মতো। তাহলে প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ধরে নিই আমরা হাত থেকে নগদ টাকা চলে যায়, তাহলে মাইনাস ফিগার হবে। মজুদ পণ্য হ্রাস, মজুদ পণ্য একটা চলতি সম্পদ, এই সম্পত্তি চলে গেলে আমরা ধরে নেই যে আমাদের হাতে নগদ টাকা আসে, আমরা বুঝি নগদ টাকা আসলে প্লাস হয়। প্রদেয় হিসাব বৃদ্ধি অর্থাৎ চলতি দায় বৃদ্ধি, পাওনাদার বৃদ্ধি, তার মানে আমরা ধরে নেই যে চলতি দায় যত বাড়ে আমাদের হাত থেকে নগদ টাকা চলে যায় না, থেকে যায়, তাহলে এখানে প্লাস হয়। আর নগদের শেয়ার ইস্যু, এটা পরিচালন কার্যক্রমের অধীনে নয়, এটা অর্থসংস্থান কার্যক্রমের অধীনে। লভ্যাংশ প্রদান, এটাও অর্থসংস্থানের অধীনে। বন্ড পরিশোধ, বন্ড ইস্যু, এগুলো অর্থসংস্থান কার্যক্রমের অধীনে যাবে। তাহলে প্রদেয় হিসাব বৃদ্ধি পর্যন্ত আমাদের পরিচালন কার্যক্রমের অংশ। চলো আমরা খ নাম্বার সমাধানে যাই। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। আমাদের সবাইকে খেয়াল করতে হবে আমরা যেন সঠিক আইটেমের পাশে সঠিক টাকার অঙ্কটা বসাই, ভুল যেন না করি। আচ্ছা, প্রথমে নিট আয়কে নিয়ে আসতে হবে আউটার কলামে 3 লাখ টাকা। তারপর নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ, এই কথাটা লিখতে হবে। লিখে এরপর আমাদের এই কার্যক্রমের অধীনে যে বিষয়গুলো আসবে, যেগুলো যোগ বিয়োগ হবে, সেগুলো আমরা বসাবো। অবচয় প্লাস হবে 40,000 টাকা, দেখো প্লাস ফিগার। অবলোপন প্লাস হবে 10,000 টাকা, প্লাস ফিগার। যন্ত্রপাতি বিক্রয়ে ক্ষতি 20,000 টাকা, প্লাস ফিগার। এগুলো আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম। প্রাপ্য হিসাব বৃদ্ধি অর্থাৎ চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ টাকা চলে যাবে, তাই 30,000 টাকা মাইনাস ফিগার। মজুদ পণ্য হ্রাস, চলতি সম্পত্তি হ্রাস পেলে হাতে নগদ টাকা আসবে, দেখো 10,000 টাকা প্লাস ফিগার, টাকা আসলে প্লাস হয়। আর প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাব বৃদ্ধি মানে চলতি দায় বৃদ্ধি পেলে হাত থেকে নগদ টাকা চলে যায় না, থেকে যায়, তাই প্লাস ফিগার, দেখো 20,000 টাকা প্লাস ফিগার। এখানে আমাদের প্লাস ফিগারের আইটেম গুলা বেশি, আমরা আগে প্লাস ফিগার গুলো যোগ করি, তারপর মাইনাস ফিগার যেগুলো আছে ওগুলা যোগ বিয়োগ করে সমন্বয় করে দেখবো আমাদের আউটার কলামে কত টাকা আসে। সবাই ক্যালকুলেটরে যোগ করো, 40,000, 10,000, 20,000, তারপর 30,000 না, তারপর হচ্ছে 10,000, 20,000। দেখো এখানে যোগ করলে তোমাদের এখানে আসে 60, 50, 60, 70, 80, 90, 1 লাখ। 1 লাখ থেকে আমরা একটা মাইনাস ফিগার 30,000, এটা আমরা বাদ দিই, তাহলে আমাদের প্লাস ফিগার আসে 70,000 টাকা। যেহেতু প্লাস ফিগার বড় ছিল, এই 70,000 টাকাকে আমরা নিট আয়ের সাথে সমন্বয় করব। যেহেতু 70,000 প্লাস ফিগার, তাহলে নিট আয়ের সাথে এটা আমরা প্লাস করে দেব। তাহলে 3 লাখ আর 70,000 যোগ হয়ে নামে 3,70,000 টাকা। এটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি। গত ক্লাসে নিট নগদ প্রাপ্তি না লিখে আমরা লিখেছিলাম নিট নগদ প্রবাহ। এখানে যেহেতু প্লাস ফিগার আমরা প্রাপ্তি লিখতে পারি, নিট নগদ প্রাপ্তি। আশা করি গত ক্লাসে আমি পরিচালন কার্যক্রমটা যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম এখানে সেরকমই কাজ করা হয়েছে, খুব সহজ বিষয়টা। এখানে আর বিস্তারিতভাবে আলাদাভাবে কিছু বোঝানোর দরকার নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে আমাদের বলেছে অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। তাহলে গ নাম্বারে আমরা প্রশ্নে একটু আগে খুঁজে বের করেছি আমাদের প্রশ্ন থেকে যে অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়। এখানে কোন কোন বিষয় আসবে প্রশ্নে আবার যাই আরেকবার। দেখো নিচে লেখা আছে নগদের শেয়ার ইস্যু, শেষের 4টা আইটেম। নগদের শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, বন্ড পরিশোধ, বন্ড ইস্যু, এই 4টা আইটেম আমাদের অর্থ সংস্থান কার্যক্রমের অংশ। শেয়ার ইস্যু করলে আমাদের মূলধন কাঠামোতে টাকা আসে, টাকা বৃদ্ধি পায়, তাই প্লাস ফিগার, নগদ টাকা আসে 40,000 টাকা। লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান করলে হাত থেকে নগদ টাকা চলে যায়, তাই 20,000 টাকা মাইনাস ফিগার। বন্ড পরিশোধ অর্থাৎ কোনো কিছু পরিশোধ করা মানেই হাত থেকে নগদ টাকা চলে যাওয়া, 15,000 টাকা মাইনাস ফিগার। আর বন্ড ইস্যু, এটাও শেয়ার ইস্যুর মতোই, বন্ড ইস্যু করলে হাতে নগদ টাকা আসে, বন্ড বা ঋণপত্র ইস্যু করলে টাকা আসে, তাই 30,000 টাকা মাইনাস ফিগার। দুইটা প্লাস ফিগার 40,000 আর 30,000, 70,000 টাকা। আর দুইটা মাইনাস ফিগার 20,000 আর 15,000, 35,000 টাকা। প্লাস ফিগার বড়, 70,000 থেকে 35,000 বাদ দিলে নামে হচ্ছে প্লাস 35,000 টাকা।
এটা হচ্ছে আমার অর্থসংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রাপ্তি। তো আজকে আমরা যে অঙ্কটা করলাম খুবই ছোট্ট একটা অঙ্ক, এখানে বোঝানোর মতো কিছু নাই নতুন করে, এটা তোমাদের গত ক্লাসের চেয়েও সহজ অঙ্ক। আশা করি তোমরা ক খ এবং গ যদি প্রশ্নটা ভালো করে বুঝে থাকো তাহলে ক নাম্বার সমাধান যা যা করতে বলেছে সেটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং করতে পারবে খাতায় প্রশ্ন দেখে দেখে, আমি জানি খুবই সহজ অঙ্ক। খ নাম্বার এটাও তোমরা নিয়ম থেকে খুব ভালোভাবে শিখে ফেলেছো, একদম মুখস্থ হয়ে গেছে। আমার ক্লাসগুলো যদি রেগুলার সবাই ফলো করে থাকো আমার বিশ্বাস তোমাদের এই প্রত্যেকটা কার্যক্রমের অধীনে যে অংশগুলো আসে, যে আইটেমগুলো আসে সেগুলো অলরেডি দুইটা অঙ্ক যদি দ্বিতীয় অঙ্কটা আজকে যদি করতে যাও একদম আজকে আরো ভালোভাবে আয়ত্তে চলে আসবে। প্রথম অঙ্কটা করতে গিয়ে হয়তো একটু দেখতে হয়েছে নিয়মটা, আজকে দেখবে আরো কম ফলো করতে হচ্ছে নিয়মগুলো, তোমরা নিজেরাই পেরে যাচ্ছ। তো পরিচালন কার্যক্রম হতে যে নগদ প্রবাহ নির্ণয় করেছি সেটাও তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে নিয়ম দেখবে, ঠিক আছে, বইতে নিয়ম আছে, আমি আমার লেকচারে নিয়ম দিয়ে দিয়েছি তোমাদের জন্য, সেগুলো ফলো করবে। আর লাস্টে আমরা নির্ণয় করেছি অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। তাহলে এই অঙ্কটা এই গ নাম্বারটাও আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্লাস মাইনাসের বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করে বসাবে, কখন টাকা আসছে কখন টাকা যাচ্ছে এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকের এই ছোট্ট অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, সবাই বাসায় এটা প্র্যাকটিস করবে এবং বইতে এই ধরনের সহজ অঙ্ক আরো আছে এরকম নিয়মের পরোক্ষ পদ্ধতিতে। আমি আবারও বলছি, আমরা যেহেতু পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক করছি, নিয়ম করেছি পরোক্ষ পদ্ধতি, আমরা অনুশীলনী থেকে ঘেটে ঘেটে পরোক্ষ পদ্ধতির এরকম অঙ্কগুলো খুঁজে বের করব এবং রেগুলার 2-3টা করে স্টাডি করব অঙ্ক। আর নগদ প্রবাহ বিবরণীর অঙ্কগুলো খুব বড় বড় অঙ্ক না, ছোট ছোট অঙ্ক, আমরা অঙ্কের প্রশ্ন দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যে দুইটা অঙ্ক গত ক্লাসে একটা করিয়েছি আজকে একটা করিয়েছি সেই অঙ্কগুলো বুঝে বুঝে করো এবং সেই অনুযায়ী সেই রকম অঙ্ক অনুশীলনী থেকে বের করো বইতে এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করো বাসায়। তা আশা করি তোমাদের সেগুলো খুব হেল্পফুল হবে। পরবর্তী লেকচারে আমরা আরেকটা অঙ্ক করব, আরেকটু স্ট্যান্ডার্ড অঙ্ক করব। তো আশা করি সেটাও তোমাদের বুঝতে কষ্ট হবে না যদি তোমাদের নিয়মটা ঠিকমতো জানা থাকে। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী লেকচারে আবার সবার সাথে কথা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকো। থ্যাংক ইউ সবাইকে।